আমার তো তাহলে আবার ঘুম চলে আসবে, শেষে দেখা গেল আমাকে কোলে করেই তোমাকে হাঁটতে হবে। হাসলো স্পর্শী। এরপর এগিয়ে গেল টঙের দিকে। বেশ কয়েকজন চা খাচ্ছে, কিন্তু সেটা কাচের কাপে। কিছুটা বিতৃষ্ণা লাগলো। দোকানদারের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো। ওয়ান টাইম কাপ নেই প্লাস্টিকের গুলো? দোকানদারের হ্যাঁ সূচক উত্তর শুনে আবারও বলল। আমাকে 2 কাপ দিন, সাথে 2টো বনরুটি দিবেন। এরপর কাপ নিয়ে কিছুটা দূরের বেঞ্চিতে বসলো। চা খেতে খেতে ভাবনায় নিমজ্জিত হলো স্পর্শী। এভাবে ব্যাগ কাঁধে নিয়ে কতক্ষণ হাঁটবে? হুট করে ও বাড়িতে কি বলে ঢুকবে কিছুই তো চেনে না। না, দরকার নেই, বাবাকে দেখতে এসেছে সে। দূর থেকে দেখেই আবার চলে যাবে। দরকার নেই পুরনো কাসুন্দি ঘাটার। এমনিতেও সামনে 15 দিন পর এক্সাম শিডিউল। অনেক বলে ছুটি আনিয়েছে। পিয়াসকে নিয়ে এমন দুর্ঘটনা না ঘটলে কখনোই ভার্সিটি কর্তৃপক্ষ ছুটি দিত না। এখন এই মুহূর্তে একটা থাকার হোটেল রাখতে হবে। খাওয়া হয়ে গেছে আরশির। দোকানদারকে টাকা দিয়ে সামনের বেঞ্চে বসা লোকটির উদ্দেশ্যে বলল। আসসালামু আলাইকুম ভাইয়া। হুট করে অপরিচিত কোনো মেয়ের থেকে সালাম পেয়ে থতমত খেয়ে গেছে। আমতা আমতা করে বলল। আসসালামু আলাইকুম। মুচকি হেসে স্পর্শী পুনরায় বলল। ভাইয়া এখানে কি কোনো থাকার হোটেল পাওয়া যাবে ট্যুরিস্টদের জন্য? দোকানের পাশ দিয়ে হেঁটে যাওয়া 3জন যুবকের মধ্যের জন এগিয়ে এলো। বলল। আপু কি বেড়াতে আসছেন? আমাদের এইখানে শিকদার আবাসিক হোটেল আছে, আপনি উঠতে পারেন, অনেক ভালো সুযোগ সুবিধা পাবেন। কয়দিনের জন্য উঠছেন? আচ্ছা, আপনি আমার সাথে আসুন, ওই তো ওইদিকে হোটেলটা, 8তলা ভবন। স্পর্শী হাসি মুখে তাদের সাথে এগিয়ে যেতেই বাদ সাধল প্রথমের লোকটি। তেজ নিয়ে ছেলেটির উদ্দেশ্যে বলল। এই, উনি আমার কাছে আগে কইছে থাকলে আমাকে সর্দার হোটেলে থাকবো। আপা চলেন আমার সাথে। ছেলেটির সাথে থাকা বাকি দুজনও এগিয়ে এলো। প্রথম লোকটির কলার টেনে পাশে ধাক্কা মেরে বলল। বেশি বাড়াবাড়ি না, ক্ষমতা আমাগো হাতে, যতদিন পাওয়ার আমাগো আছে ততদিন যত টুরিস্ট আসবো সব আমাগো হোটেলে উঠবো। স্পর্শী হতবাক হয়ে গেল। জোর গলায় বলল। এই আপনারা থামুন, এমন বাচ্চাদের মতো করছেন কেন? ছেলেটি স্পর্শীকে বলল। আপু, আপনার জন্য 40% ডিসকাউন্ট, আমাগো হোটেল আসেন, সকল সুযোগ সুবিধা দেওয়া হবে। ওগো হোটেল অনেক পুরোনো আমলের, আমাগোটা 2টা বছরও হয় নাই তুলসী, আসেন আমার সাথে। সাথে সাথেই পরবর্তী হামলাটা পড়ল। প্রথম লোকটি সামনের ছেলেটার কলার টেনে ধরে ধাক্কাতে ধাক্কাতে বলল। উনি আমার কাছে আগে কইছে থাকলে আমাকে হোটেলেই থাকবো। স্পর্শীর দিকে তাকিয়ে বলল। আপা, আপনার জন্য 60% ডিসকাউন্ট, আমার সাথে চলেন। বলেই কলার ছাড়তেই ছেলেটি হিংস্র হয়ে পড়ল। সামনের পাটাতনে থাকা ফ্ল্যাক্সটা হাতে নিয়েই মারল মাথার উপর বাড়ি। ভয়ে চিৎকার করে স্পর্শীকে জড়িয়ে ধরল আরশি। এই গেল। বলেই আর্তনাদ করে উঠল স্পর্শী। গলগল করে রক্ত পড়ছে লোকটির মাথা থেকে। ইতিমধ্যেই তর্কাতর্কিতে লোক জড়ো হয়ে গেছে। দুজন লোককে সাথে নিয়ে আহত লোকটিকে হসপিটালে পাঠিয়ে দিল স্পর্শী। ছেলে তিনটের আগে এখনো ফোঁস করে উঠছে। স্পর্শীর সামনে থাকা ছেলেটার উদ্দেশ্যে রেগে বলল। অশিক্ষিত স্টুপিড অসভ্য লোক, এই তোমার কোনো শিক্ষা দীক্ষা নেই? লোকটাকে মারলা কেন? উঠবো না তোমাদের হোটেলে। ছোট লোক ইতরের মতো ব্যবহার। ছেলেটি ক্ষোভ নিয়ে এগিয়ে এলো স্পর্শীর দিকে। বলল। ওই সেমরি, তুই এই ফিরোজপুরে থাকতে চাইলে আমাগো হোটেলে থাকবি, নইলে সোজা যেখান দিয়ে আইসোস ওইখানে ভাগ সর। গায়ের রক্ত টকবক করে উঠল স্পর্শীর। এগিয়ে গেল ছেলেটার দিকে, ক্ষোভ নিয়ে বলল। ও আচ্ছা, কি করবি তুই? স্পর্শীর দিকে পুনরায় এগিয়ে আসতেই 17-18 বছরের এক ছেলে ছুটে আসলো দোকানে। ক্রুদ্ধ হয়ে দোকানের শক্ত কাঠের ডাসা খুলেই বাড়ি মারল মাথার উপর। মুহূর্তেই ঢলে পড়ে গেল সেখানে। ছেলেটা খিস্তে খিস্তে বলল। তোর এত বড় সাহস, কুত্তার বাচ্চা! তুই আমার বড় ভাইয়ের গায়ে হাত দিছস? স্তব্ধ হয়ে তাকিয়ে রইল স্পর্শী। আর সে ইতিমধ্যেই ভয়ে কেঁদে দিয়েছে। স্পর্শী হতবাক হয়ে বলল। এসব কি হচ্ছে? দোকানদার সবার অগোচরে হাসল। স্পর্শীর উদ্দেশ্যে বলল। আবার কি এইখানে নতুন, তাহলে অবাক হইবেন না।
এখানে এইগুলো পান্তা ভাত। অন্যান্য জায়গায় তো কিছু হইলেই সেগুলো মিডিয়ায় যায়, কিন্তু আমাকেও পিরোজপুরে খুনাখুনি হইলে বাইরে কেউ জানে না, সব দিনের মধ্যেই ধামাচাপা পড়িয়া যায়। পুলিশও জনগণ ডয়রায়, ওরা আয় সবার শেষে, যাতে চাকরি না যায় শো দেখাইতে আসে। বলেই হাতের বাটন ফোনটা নিয়ে কাউকে ফোন দিল। বলল, বাকের ভাই, সুজনের লোকেরা রফিকের মাথা ফাটাইয়া দিয়েছে আমার দোকানের সামনে বসিয়া। স্পর্শী কিচ্ছু বুঝলো না। সামনের দিকে তাকাতেই দেখলো আর একটা ছেলে ফোনে বলছে, সুজন ভাই, বারেকের লোকেরা আমাগো সুমন ভাইয়ের মাথা ফাইটা দিয়েছে। জনসমাগমে ভরপুর পিরোজপুর সদর। ইতিমধ্যেই দুই পক্ষের আহত দুই যুবককেই সদর হসপিটালে ভর্তি করা হয়েছে। স্পর্শী আরশিকে নিয়ে ভিড়ের বাইরে বের হলো। কি করবে ভেবে পাচ্ছে না। আরশি ক্লান্ত চোখে বোনকে বলল, আপু চলো না আমরা অনন্দাদির বাড়ি যাই, এভাবে আর কতক্ষণ হাঁটতে থাকবো? হতাশ চোখে তাকালো স্পর্শী। বলল, হুম, ও বাড়িতে যাওয়ার সুযোগ থাকলে এভাবে হেঁটে বেড়াতাম নাকি, কবেই যেতাম। থেমে কণ্ঠকে খাদে নামিয়ে বলল, গতবার আসার আগে ওদের বাড়ির পুরোহিত মশাইয়ের সাথে ঝামেলা পাকিয়ে আসছি। এই মেয়ে ঝামেলা বাজাইয়ে দিয়া শান্তি মতো এখন চইলা যেতেছে। তোমারে ভাইটাকে আমার সাথে আসো। পেছন থেকে ছুটে এসে এক যুবক বলল। তা বন্ধ করে দিয়ে সেদিকে তাকালো। তির্যক চাহনি নিক্ষেপ করে বলল, প্রথমত আমি কোনো ঝামেলা পাকাইনি, ওই দুটো লোকেরই মাথার স্ক্রু ঢিলা। ওনারা নিজেরাই একটা সামান্য বিষয় নিয়ে এতদূর গড়িয়েছে, এখানে আমি মোটেও দায়ী না। থেমে জিজ্ঞেস করলো। কোন ভাই ডাকছে আমায়? লোকটি সামনের দিকে হেঁটে বলল। শোভাম ভাই। স্পর্শী চমকালো। দ্রুত গতিতে পরবর্তী প্রশ্নটা করলো। উনি কি এখানকার এমপি শামসুল সর্দারের ছেলে? ছেলেটি স্পর্শের দিকে চাইলো। আগা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে বলল, হ্যাঁ, কিন্তু ওনার বাবা এখন আর এমপি নাই, শিকদাররা পাওয়ারই এখন। মাথা ঘামালো না স্পর্শী। শোভাম সর্দারের খোঁজ পেয়েই লোকটার সাথে হেঁটে যেতে লাগলো। পাছে যদি সেখানে বাবাও থাকে। বিশাল আকার জনসমাজ, চারদিকে যুবক ছেলেদের ভিড় জমে গেছে। কমপক্ষে 20টা মোটর বাইক তাদের মাঝখানে ভেড়ানো দুর্লভ দামি গাড়িটা দাঁড়িয়ে আছে। স্পর্শীকে নিয়ে লোকটি ভিড়ের মধ্যে ঢুকলো। সবাই গোল করে দাঁড়িয়ে আছে গাড়ির সামনে দাঁড়ানো মার্জিত ভদ্রলোককে ঘিরে। বলতে গেলে সবাই এক প্রকার নালিশ দিচ্ছে তার কাছে, আর তিনি সেটা মার্জিত ভাষায় সামাল দিচ্ছেন। লোকটার বাচনভঙ্গি বেশ চমৎকার ঠেকলো স্পর্শীর নিকট। হাঁপ ছেড়ে বাঁচল সে, মনে মনে শুধরালো। যাক বাবা, পিরোজপুরের একজন হলেও ভালো মানুষ আছে। আলগোছে মানুষ সরিয়ে শোভাম সর্দারের সামনে গিয়ে দাঁড়ালো স্পর্শী। পাশেই শক্ত করে আরশির কবজি চড়িয়ে নিচের কাছে রেখেছে। যুবক ছেলেটি শোভামের উদ্দেশ্যে বলল, ভাই এই মাইয়াটাই ওই ঝামেলায় মরেছিল। চোখ দুটো ছোট ছোট করে তাকালো স্পর্শী। কিছু বলার প্রয়াস করতেই শোভাম বলল, কোথা থেকে এসেছো? স্পর্শী কোনরূপ ভনিতা না করে জবাব দিল, এটা আমার ছোট বোন, আমরা সাভারে থাকি, পিরোজপুরে ঘুরতে এসেছি। তের্যক দৃষ্টিতে তাকালো শোভাম। পুনরায় প্রশ্ন ছুড়ে বলল, এত এত সুন্দর পর্যটন প্লেস রেখে দিনাজপুরে কেন এসেছো? এখানে কি এমন আছে যেটা দেখতে এসেছো? কিছুটা অস্বস্তিতে পড়ল স্পর্শী। কি বলবে এখন? এখানে কি আদেও কোনো দর্শনীয় স্থান আছে? মুহূর্তেই মনে পড়ল 60 গম্বুজ মসজিদের কথা। দ্রুত কণ্ঠে বলল, আমরা 60 গম্বুজ মসজিদ দেখতে আসছি। এ পর্যায়ে শোভামের কপালের ভাঁজটা আরো গাঢ় হলো। বলল, সেটা তো বাগেরহাটে, দিনাজপুরে কেন এসেছো? ব্যাস হয়ে গেল। দাঁত কেলিয়ে হেসে দিল স্পর্শী। এরপর নিজেকে গুছিয়ে বলল, আসলে ভাইয়া, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ডিপার্টমেন্টের স্টুডেন্ট। তো আমার একটা টার্গেট হলো পুরো বাংলাদেশ ঘুরব। এই জন্য প্রতিটা জেলা আলাদা আলাদা করে সেখানে যাচ্ছি এবং সেখানকার দর্শনীয় স্থানগুলো বাছাই করে তার উপর একটা রিপোর্ট তৈরি করছি এবং ব্লগ বানাচ্ছি। সেজন্যই এবার পিরোজপুরে আসা। আপনি জানেন না, পিরোজপুরের আনাচে কানাচে অনেক দর্শনীয় স্থান আছে। এখানে একদম কোনো লোহা ইউজ না করে কাঠের মসজিদ বানানো আছে।
এরপর বিভিন্ন পুরাতন মসজিদ, পার্ক আছে। এছাড়া এখানকার অদ্ভুত মানুষগুলোও আছে, যাদের সবটা মিলিয়ে রিপোর্টটা বানাচ্ছি আমি, বুঝেছেন? শোভাম অন্যদিকে চাইল, এরপর স্পর্শীর উদ্দেশ্যে বলল, সে যাই হোক, ঘুরতে এসেছো ঘোড়া, কিন্তু তুমি আমাদের হোটেলে উঠবে না, অন্য কোথাও ওঠো। অবাক হয়ে গেল স্পর্শী, ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, না, আমি আপনাদের হোটেলেই উঠব। শুনল না শোভাম, গম্ভীর কণ্ঠে বলল, শোনো, তুমি এখানে নতুন, তাই না কিছু বুঝতে পারছো, আর নয়তো বুঝতে চাইছো। তোমাকে নিয়ে অলরেডি একটা ঝামেলা ক্রিয়েট হয়ে গেছে। এবারে তুমি যদি আমার হোটেলে ওঠো, পরবর্তীতে ঝামেলাটা আরও বিরূপ নিবে। এখানকার এই দুই পক্ষের মধ্যে মারামারি কাটাকাটি নতুন কিছু নয়, এটা নিত্যদিনের রুটিন। তবে এবারও ঝামেলায় যাবতীয় প্রতিক্রিয়া তোমার ওপর পড়বে। তুমি যদি এখন সর্দার হোটেলে ওঠো, তাহলে অপর পক্ষের হামলা প্রথমে তোমার ওপর পড়বে। আমি চাই না এখানকার রাজনৈতিক কেন্দ্র হলে ঘুরতে আসা কারোর ক্ষতি হোক, বুঝতে পারছো? নীরব হয়ে সব শুনল স্পর্শী, এরপর জিজ্ঞেস করলো, আর শিকদার হোটেলে উঠলে আপনার দলের লোকেরা আমার ক্ষতি করবে না, তার কি গ্যারান্টি? নিশ্চিত থাকো, আমার দলের কেউ অমানুষ না। বলেই গাড়িতে উঠল। মুহূর্তেই ধুলো উড়িয়ে বাইকের সাথে গাড়িটাও চলে গেল ব্রিজের দিকে চলে। ধীরে ধীরে লোকের আনাগোনা কমে গেল। হতাশ হয়ে দাঁড়িয়ে রইল স্পর্শী। আর সে এবার কেঁদেই ফেলল, ফোপাতে ফোপাতে বলল, আমার পা ব্যথা করছে আব্বু। কোনো দিশা খুঁজে পেল না স্পর্শী। দ্রুত বোনকে নিয়ে হাঁটা শুরু করলো শিকদার হোটেলের দিকে। যাই হোক, আগে একটা থাকার ব্যবস্থা করতে হবে। আর এভাবে থাকা যাচ্ছে না। দুটো ব্যাগের ভরে ভেঙে যাওয়ার উপক্রম। মিনিট 5 হাঁটার পরেই এসে পৌঁছলো শিকদার হোটেলের সামনে। গেটের কাছে আসতেই দারোয়ান বাধা দিল। কপালে ভাঁজ ফেলে বলল, তুমি ওই সকালের মাইয়াটা না, যার জন্য ঝামেলা বাঁধছে? স্পর্শী অবাক হয়ে বলল, কেন ঢোকা যাবে না? সকালে তো নেওয়ার জন্য হাতে পায়ে ধরেছিল, এখন কেন নিবে না? দারোয়ান বিরক্ত হলো, বলল, ছোট শিকদার বলেছে তোমারে নিলে আরো ঝামেলা বাঁচবে। শুধু শুধু এইসব ছোটখাটো বিষয়ে ঝামেলা বাড়াইয়া নিজেগো দলের নাম খারাপ করতে চায় না। রেগে গেল স্পর্শী, রাগে গজগজ করতে করতে বলল, ডাকুন আপনার ছোট শিকদারকে, আমিও দেখব কে আমাকে থাকতে দিবে না। আমি এই হোটেলেই উঠব। বলেই দাঁড়িয়ে রইল। আর সে অনেকবার বলল, আপু চলো না এখান থেকে যাই। কিন্তু শুনল না স্পর্শী। জেদ ধরে দাঁড়িয়ে রইল সেখানে। মিনিট 5 পরেও যখন স্পর্শী গেল না, তখন বাধ্য হয়ে ছোট শিকদারকে কল দিল দারোয়ান। এখানকার সদর হসপিটালেই আহত দলের ছেলেটাকে দেখতে এসেছে সে। ফোন পেয়ে মিনিট খানেকের মধ্যে চলে এলো হোটেলে। বিরক্ত হয়ে করুণ চাহনিতে চাষিপাশে তাকালো আরশি। অনেক বড় ভুল করেছে সে পিরোজপুরে এসে, আর তার চেয়েও বেশি ভুল করেছে আপুর সাথে এসে। আশেপাশে তাকাতেই দেখলো অতি পরিচিত গাড়িখানা তার দিকে এগিয়ে আসছে। এই গাড়িটা দিয়েই তাকে কিডন্যাপ করা হয়েছিল। গাড়িটা এগোতে এগোতে তাদের সামনে দাঁড়ালো। ভয়ে শিউরে স্পর্শীর হাত খামচে ধরলো আরশি। এরপর সামনে তাকাতেই অবাক হয়ে গেল। গাড়ি থেকে ত্রস্ত পায়ে পাভেল বের হচ্ছে। মুখে অটোমেটিক হাসি ফুটে গেল। উৎফুল্ল কণ্ঠে বলল, পাভেল ভাই। চমকে উঠল পাভেল। সামনে তাকাতেই স্পর্শী আর আরশিকে দেখে অবাক হয়ে গেল। এর মধ্যেই দারোয়ান বলল, ছোট ভাইজান, এইটাই সেই মাইয়া। আমি 100 বার বলছি আপনারে নেওয়ানো যাবে না, কিন্তু উনি জেদ ধইরা বইসা আছে। স্পর্শী এখনো ঘোরের মধ্যে আছে। পিরোজপুরে এতগুলো এমপি থাকতে তার বাবার বিরোধী পক্ষ এই অসভ্য শিকদারকেই হতে হলো। উফ, ভাবা যায় ওই এমপি তার বাবাকে হারিয়ে নিজে এমপি হয়েছে। ইস, ভাবতেই গায়ের রক্ত ভজভজ করে উঠছে। এই লোকটার কাছে হারলো তার বাবা, স্পর্শীর বাবা। উফ, অপমান। এরপর নিশ্চিত হতে পাভেলের উদ্দেশ্যে বলল, এটা আপনার হোটেল? মাথা নাড়িয়ে পাভেল বলল, এটা ভাইয়ার হোটেল, আর আপনাকে যদি এখানে থাকতেই দিই তাহলে জানতে পারলে আমার অবস্থা বেহাল করে দেবে, আর আপনাকে ওই হাটতলার ছাদ থেকে ধাক্কা মেরে নিচে ফেলে দেবে।
আপনি এখান থেকে যান। আর এত জায়গা রেখে পিরোজপুরে আসছেন কেন? ভাই জানতে পারলে আপনার খবর করে ছাড়বে। স্পর্শী ক্ষেপে গিয়ে বলল। আমার মোটেও ইচ্ছে নেই এরকম একটা রুচিহীন হোটেলে থাকার। পাভেল কিচ্ছু বলল না, দারোয়ানের উদ্দেশ্যে বলল। ওনাকে ভিতরে ঢুকতে দেবেন না। বলেই সোজা গাড়িতে উঠল। ড্রাইভারকে দ্রুত চালাতে বলে বলল। তাড়াতাড়ি চালা ভাই, এই মেয়ের হাত মুখের উপর চলে। আর কিছুক্ষণ এখানে থাকলেই যদি গালের উপর ঠাস করে মেরে দেয়, অন্তত নিজের জেলায় মান সম্মান খোয়াতে চায় না। দ্রুত যা। ঠোঁট দুটো বাঁকা করে বোনের দিকে তাকিয়ে রইল আরশি। বলল। এবার হেসে দিল স্পর্শী। বলল। এবার সোজা সর্দার বাড়িতে যাব। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। অন্তত ও বাড়িতে ঢোকার জন্য একটা হলেও সুযোগ করে দিয়েছে। চিন্তিত ভঙ্গিতে আরশি বলল। কিন্তু কি বলবে গিয়ে? স্পর্শী বোনের হাত আবারও ধরল। এরপর হাঁটা শুরু করলো বিপরীত দিকে। যেতে যেতে বলল। সেটা তোর ভাবার দরকার নেই, আমি ম্যানেজ করে নিব। তুই শুধু আমার হ্যাঁতে হ্যাঁ মেলাবি, ওকে? রৌদ্র উজ্জ্বল সকাল, ঘড়ির ঘন্টার কাঁটাটা তখন 10টার ঘরে। আরশিকে নিয়ে আলতো পায়ে ব্রিজের দিকে এগোচ্ছে স্পর্শী। ব্রিজের ওই পাশেই রিক্সা স্ট্যান্ড। সামনে আরেকটু আগাতেই দেখলো এক কলেজ পড়ুয়া মেয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে। গায়ে সাদা ইউনিফর্ম। স্পর্শী এগিয়ে গেল তার দিকে। আলতো হেসে বলল। হ্যালো বনু। মেয়েটি এক ঝলক স্পর্শীর দিকে তাকালো। দেখে তো মোটেই পরিচিত লাগছে না তার কাছে। তারপরেও সে বলল। হাই, আপনাকে তো চিনলাম না। স্পর্শী হাসলো। মেয়েটা দেখতে অনেকটা কিউট। এই যে মুখের এক্সপ্রেশন, এটা দারুণ লাগছে স্পর্শীর কাছে। চঞ্চল কণ্ঠে বলল। আমাদের চিনবে না, ঢাকা থেকে এসেছি। শোন, তুমি একটু সর্দার বাড়ির ঠিকানাটা বলতে পারো আমায়? ওই যে সাবেক এমপি শামসুল সর্দার, ওনার কথা বলেছি। কোন রাস্তা দিয়ে যেতে হয় সেটা বললেই হবে। হাস্য উজ্জ্বল কিউট চাঁদের মতো মুখটাই মুহূর্তেই অমাবস্যা ঘিরে ধরল। তার মুখভঙ্গি দেখে মনে হচ্ছে সে এই মুহূর্তে রেগে গেছে। কিন্তু হঠাৎই এই রাগের কারণ বুঝতে পারল না স্পর্শী। মেয়েটা তাকে মুখ ঝামটা মেরে বলল। জানি না। পরক্ষণেই হন হন করে কলেজের মধ্যে চলে গেল। স্পর্শী অবাক হলো। মনে মনে বলল। আজব এক জায়গায় চলে এসেছি, এখানকার সবাই কি পাগল নাকি? আশ্চর্য। ফুচকাওয়ালা বেশ কিছুক্ষণ ধরে স্পর্শীর দিকে চাইছে। এবারে বলেই ফেলল। কি হয়েছে আপা? স্পর্শী তার দিকে তাকিয়ে বলল। বুঝতে পারলাম না মামা, আমি শুধু এটা বললাম যে সর্দার বাড়িটা কোন দিকে, তার রাস্তাটা দেখিয়ে দিতে, আর অমনি এমন করলো। ফুচকাওয়ালা হেসে ফেলল। বলল। আরে আপা, আপনারই তো ভুল। ওই মাইয়া তো পরশ শিকদারের বইন, যে কিনা এবার এমপি হয়েছে। শিকদারদের বিরোধী পক্ষ তো সর্দার, এই জন্য রাগ করছে। স্পর্শী ছোট ছোট চোখ দিয়ে তাকালো। দাঁতে দাঁত চেপে বলল। অসভ্য মেয়ে, আমার বাপের গোষ্ঠী শুনে এমন ভান করলো, গা জ্বলে যাচ্ছে আমার। ইচ্ছে করছে ঠাস করে একটা চটকানা লাগাইয়া দেই গালে। একদম ওই ভাইগুলোর মতো হয়েছে। আরশের মন খারাপ হলো। বোনের দিকে তাকিয়ে মলিন কণ্ঠে বলল। কিন্তু পাভেল ভাই ভালো, উনি অন্য সবার মতো না। মুহূর্তেই ধমক মারল স্পর্শী। বলল। এই তুই চুপ থাক। সব ভাইকে চিনি আমি, আমাকে মানুষ চেনাস না। তোর থেকে কমপক্ষে 4.5 বছর আগে আমি পৃথিবীতে এসেছি। আরশি মুখ চেপে হাসলো। বলল। আপু, তুমি আম্মুর মতো ডায়লগ দিচ্ছ। হেসে দিল স্পর্শী। এরপর কৌতূহলী হয়ে বলল। এই একটা জিনিস দেখেছিস, ওরা 3 ভাই ছিল, আরও একটা বোন পেলাম। এখন এক হালি হলো, না জানি আরও কতগুলো আছে। মাই গড, একবার ভেবে দেখেছিস? নিশ্চয়ই ওদের বাপ সুবিধার ছিল না। আস্তাগফিরুল্লাহ। দুই বোনের হাসতে হাসতে 2 প্লেট ফুচকা খেলো। এরপর ফুচকাওয়ালাকে সর্দার বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতেই তিনি বলে দিলেন। খাওয়া শেষে পুনরায় ব্যাগ কাঁধে নিয়ে চলল স্ট্যান্ডের দিকে। 2 মিনিটের মধ্যে ব্রিজের এপাশে এসে পৌঁছলো। রিক্সাওয়ালাকে বলতেই তিনি চলল সর্দার বাড়ির দিকে। মিনিট 5 রিক্সা চলার পরই থেমে গেল চালক। সিট থেকে নেমে বলল। না মানে আইসা পড়ছি।
ওই যে সামনে বড় গেটটা দেখতেছেন ওইটাই সর্দার বাড়ি। রিক্সা থেকে নেমে পড়ল দুই বোন, ভাড়া মিটিয়ে সামনে আগাতে লাগলো। বুকের ভেতর দুরুম দুরুম করে হাতুড়ি পেটাচ্ছে। অজানা একটা অনুভূতি ঘিরে ধরেছে তাদের, হাত পা ক্রমশ কাঁপছে। এটা তাদের বাড়ি, তাদের ঘর, অথচ ভাগ্যের কি লীলা, আজ বছরের পর বছর তাদেরকে বাসা ভাড়া করে থাকতে হচ্ছে। যেখানে রাজকন্যার মতো থাকার কথা, সেখানে দিনের পর দিন লোকাল বাসে পুরুষের হেনস্থার শিকার হতে হচ্ছে। চোখ ভরে এলো স্পর্শীর, আর সে এক ধ্যানে তাকিয়ে রইল সাদা বাড়িটার দিকে। বাড়ির সামনের অংশটাই সাদা চুনা পাথর ব্যবহার করতে হয়েছে। অবাক হয়ে স্পর্শীকে বলল, আপু দেখো, একদম প্রাসাদের মতো। এটা আমাদের বাড়ি? বলেই উৎফুল্ল হয়ে হেসে ফেলল। স্পর্শী তাকালো, বলল, অনেক পুরনো আমলের বাড়ি তো, এই জন্যই আগের দিনে জমিদারদের মতো প্রাসাদ বানানো হয়েছে। এখানকার সব বাড়িই তো ডুপ্লেক্স। তবে যাই বলিস, রুচি আছে বলতে হবে। মেইন গেটের দারোয়ান গেটের ভেতরের দিকে বসে বসে ঝিমুচ্ছিল। হুট করেই চোখ খুলে দুটো মেয়েকে দেখে জিজ্ঞেস করলো, কি চাই? স্পর্শী দারোয়ানের উদ্দেশ্যে বলল, আমরা শামসুল সর্দারের কাছে এসেছি। উনি তো পূর্বে এমপি ছিলেন, ওনার সাথেই কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি। উনি কি বাড়িতে আছেন? দারোয়ান মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। পরক্ষণেই জিজ্ঞেস করলো, আপনারা ওনার কি হন? কেন, সমস্যা থাকলে পার্টি অফিসে অপেক্ষা করেন, এভাবে বাড়ি পর্যন্ত চলে আসছেন কেন? স্পর্শী কিছুটা বুঝতে পারলো, নিশ্চয়ই সবার বাড়ির মধ্যে ঢোকার অনুমতি নেই, তাই হয়তো দারোয়ান দোটানায় পড়েছে। এ পর্যায়ে কণ্ঠকে উচ্চে উঠিয়ে জোরালো গলায় বলল, আমি ওনার পরিচিত আত্মীয় হই। আপনি গেট খুলবেন কিনা, নাকি আমি ওনাকে এখানে রাখবো? এরপর আপনাকে বকাবকি করলে কিন্তু আমার দোষ নাই। লোকটি ঘাবড়ে গেল মনে হচ্ছে। এ পর্যায়ে গেট খুলে দিয়ে বলল, আগে বলবেন না আপনি বড় সাহেবের আত্মীয়? স্পর্শী আর কিচ্ছু বলল না, সোজা বাড়ির দিকে চলে গেল। বিশাল এরিয়া নিয়ে বাড়িটি তৈরি করা। গেট থেকে ঢুকেই দুপাশে নানা ফুল ও ফলের বাগান, মাঝখান দিয়ে রাস্তাটা, এবং রাস্তার শেষ প্রান্তে বাড়িটি অবস্থান করেছে। বাড়ির সামনে আসতেই দেখলেও ডান পাশে গাড়ি রাখার গ্যারেজ। সদর দরজায় ঢুকতেই দেখলো ভেতর থেকে বন্ধ। দরজার বাম পাশের কলিং বেল টিপতেই ওপাশ থেকে দরজা খুলল। বেশ লম্বা চওড়া একজন সুদর্শন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে ওপাশে। স্পর্শী তাকে দেখে আলতো হেসে সালাম দিল। পরক্ষণেই বলল, আমরা কি ভেতরে আসতে পারি? লোকটি খানিকটা ভাবনায় পড়ল। হুট করেই অচেনা কেউ বাড়িতে ঢোকার অনুমতি চাইছে। এদের পরিচয় না জেনে বাড়িতে প্রবেশ করানো মোটেও ঠিক নয়। আবার জেলার একজন নামকরা সাবেক সম্মানিত এমপি শামসুল সর্দারের বাড়িতে কেউ ঢোকার অনুমতি চাইছে, এই মুহূর্তে কোনো নেগেটিভ উত্তর মুহূর্তের মধ্যে হেডলাইন হয়ে যাবে। বিশদ ভাবনার পর লোকটি সালামের উত্তর দিল, বলল, হ্যাঁ আসো। এরপর পেছন ফিরে সোফার দিকে যেতে লাগলো। স্পর্শী ভেতরে ঢুকতে ঢুকতে বলল, শামসুল সর্দার বাড়িতে আছেন? লোকটি মাথা নাড়িয়ে সোফায় বসলো। এরপর সামনের দুই মানবীর উদ্দেশ্যে বলল, বসো। স্পর্শী আরশিকে পাশে নিয়ে বসলো। তড়িৎ গতিতে আবারও বলল, ওনাকে একটু ডেকে দিন না, কিছু কথা ছিল। সামান্য হাসি পেল লোকটির, ভনিতা করে বলল, এর আগে কি শামসুল সর্দারকে দেখেছো? স্পর্শী মাথা নাড়িয়ে বলল, জি না, আমরা এই এলাকায় নতুন, আজ সকালেই ঢাকা থেকে এসেছি। ওনাকে একটু ডেকে দিন না, খুব দরকার ছিল। এবারে মুখভঙ্গি সিরিয়াস করে বসলো লোকটি, গম্ভীর কণ্ঠে বলল, আমি শামসুল সর্দার, বলো কি বলবে? স্তব্ধ হয়ে গেল স্পর্শী। পা থেকে মাথা পর্যন্ত এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই সুদর্শন লোকটিই তার বাবা, মায়ের বর্ণনার থেকেও 100 গুণ সুন্দর বাবা। চোখ দুটো টলমল করে উঠল, অশ্রুরা যেন বাদ মানতে চাইছে না। ইচ্ছে হচ্ছে ঝাঁপিয়ে পড়তে বাবার বুকে। অনেক কষ্টে নিজেকে সামলালো। আর সেই বোনের হাত চেপে ধরে কানে কানে বলল, আপু, আপু তো ভীষণ হ্যান্ডসাম। অস্বস্তিতে পড়লেন শামসুল সর্দার। এরকম অচেনা দুটো মেয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে, আবার কানে কানে ফিস ফিস করছে। বিষয়টা খুবই অস্বস্তিকর। কাশি দিয়ে বললেন, কি বলবে তোমরা? চমকে উঠল স্পর্শী।
তাকালো বাবার দিকে, এরপর ব্যতিব্যস্ত কণ্ঠে বলল, সরি আঙ্কেল, সরি। আসলে আমি আপনাকে এর আগে কখনো দেখিনি, তাই চিনতে পারিনি। সত্যি কথা বলতে গেলে আমি পিরোজপুরে এসে ভীষণ ঝামেলায় পড়েছি, যার কারণে আপনার ছবিটাও দেখা হয়নি। আঙ্কেল, আমি অনেক বিপদে পড়ে আপনার কাছে এসেছি, প্লিজ সাহায্য করুন। আমি আজ সকালেই আমার বোনকে নিয়ে পিরোজপুর নেমেছি। ঘুরতে এসেছিলাম এখানে হোটেল রাখার জন্য। আপনার এক লোককে বলতেই তিনি আপনাদের হোটেলের কথা জানান। এরপর অন্য পক্ষের আরেকটা ছেলে এসে তাদের হোটেলে নেওয়ার কথা বলে। এভাবে টানা হেচড়া করতে করতে দুজনেই সেখানে মারামারি শুরু করে হসপিটালে ভর্তি হয়। এখন আমি পড়েছি ঝামেলায়, কেউই তাদের হোটেলে আমাকে রাখতে চাইছে না। এমনকি আমি শুভম ভাইয়াকেও অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু উনি রাজি হননি। শিকদার হোটেলেও আমাকে রাখবে না, অথচ তারা হুমকি দিয়েছে আমি যদি আপনাদের হোটেলে থাকি তাহলে আমাদের ক্ষতি করবে। আমার ভীষণ ভয় করছে আঙ্কেল, প্লিজ সাহায্য করুন। আমি জানি আপনি বললে আমাকে হোটেলে রাখবে, কিন্তু আমি সেখানে থাকতে চাইছি না। শামসুল সর্দার ভাবনায় পড়ল, বলল, হোটেলেও থাকবে না, তাহলে থাকবে কোথায়? গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নিল স্পর্শী। আমতা আমতা করে বলল, আসলে আঙ্কেল, আমি পুরাতন সব নির্দেশনের ওপর একটা রিপোর্ট তৈরি করছি। আপনার বাড়িটা পুরাতন আমলের, ভীষণ সুন্দর। আমি একজন ভবিষ্যৎ জার্নালিস্ট। আমি চাইছিলাম আপনার বাড়িটার ওপরে একটা ভিডিও বানাতে, আর এটা আমি কোনো সোশ্যাল মিডিয়ায় আপলোড করব না, ব্যাস নিজের কাছে রেখে দিব। আসলে আমার আর্কিটেকচার সাবজেক্টটাও ভীষণ ভালো লাগে, আর এইসব পুরনো জিনিস ঘেঁটে দেখার খুব ইচ্ছে আমার। আপনি আমাকে না হওয়া প্রত্নতত্ত্ববিদ ভাবতে পারেন। বলেই হেসে দিল। কিন্তু শামসুল সর্দার এখনো গম্ভীর। তার মুখের ছাপ দেখে কোনো আশার আলো খুঁজে পেল না স্পর্শী। শেষমেশ নিজের মেজাজকে ধরে না রাখতে পেরে বলল, আসলে আমি তো আর এখানকার ভোটার নই যে আপনি আমাকে সাহায্য করবেন। এখানকার কেউ হলে ঠিকই ভোটের আশায় সাহায্য করতেন। আসার সময় কত লোক বলল আপনি সবাইকে সাহায্য করেন, আপনি প্রয়োজনে আমাকে আপনার বাড়িতে রাখবেন, তাও শিকদারের লোকের হাত থেকে রক্ষা করবেন, আরও কত কি। ঠোঁট চেপে আলতো হেসে দিলেন শামসুল সর্দার। ভেতর থেকে এক মহিলা নাস্তার প্লেট হাতে হাসতে হাসতে আসলেন। স্পর্শীর সামনে দিয়ে বললেন, একদম খাঁটি কথা বলেছ, নেতারা তো এমনই। সর্দার স্পর্শীর দিকে তাকিয়ে বলল, এবারে নির্বাচন শেষ, খুব অল্প সংখ্যক ভোটের ব্যবধানে হেরেছি। এরপর আবার 5 বছর পর নির্বাচন, বেঁচে থাকলে তো আবার দাঁড়াবো, অথচ তুমি আমাকে লোভ দেখাচ্ছ। শিউরে উঠল স্পর্শী। মলিন কণ্ঠে বাবার দিকে তাকিয়ে বলল, আমার মাথায় যতগুলো চুল, আল্লাহ ততগুলো বছর আপনাকে বাঁচিয়ে রাখুক। মুগ্ধ হয়ে স্পর্শীর দিকে তাকিয়ে রইল শামসুল সর্দার। আলতো হেসে বলল, তুমি যতগুলো দিন পিরোজপুর আছো আমার বাড়িতে থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। খুশিতে উৎফুল্ল হয়ে গেল স্পর্শী। আর সে গোমরা মুখে বলল, ও, আমি বুঝি এখানে থাকবো না? আমাকে তো অনুমতি দেননি, শুধু আপুকেই থাকতে বললেন। দুপুরবেলা সূর্যের কড়া উত্তপ্ততা ধরণীকে করে দিচ্ছে চৌচির। কাঠফাটা এই রোদে ঘেমে নিয়ে একাকার স্পর্শী। আরশির অবস্থাও এক। একটু আগে ড্রয়িং রুমে নাস্তা দেওয়া হাস্য উজ্জ্বল মহিলাটা স্পর্শী এবং আরশিকে নিচতলার একটা রুমে নিয়ে এসেছে। মুচকি হেসে তাদেরকে বিশ্রাম নিতে বলে তিনি চলে গিয়েছেন রান্নাঘরের দিকে। হাঁপ ছেড়ে বাঁচল স্পর্শী। দ্রুত পায়ে ছুটে এসে দরজা লাগালো। ব্যাগ থেকে জামা কাপড় নামিয়ে ছুটল বাথরুমে। এই রুমটা নিচতলার এক কোণায় অবস্থিত। গেস্ট রুম হিসেবে এপাশের 3টে রুম ব্যবহৃত হয়। সেখানকারই একটা রুমে স্পর্শীদের থাকতে দিয়েছে মহিলাটি, যেটার সাথে অ্যাটাচ বাথরুমও রয়েছে। এক টানা 5 মিনিট ঠান্ডা পানিতে ভিজল স্পর্শী। এরপর দ্রুত গোসল সেরে চেঞ্জ করে বাইরে বের হলো। আর সে বিছানার উপর হয়ে শুয়ে আছে। টেনে তুলল তাকে, এরপর জোর করে গোসলে পাঠিয়ে দিল। ঘড়ির কাঁটায় তখন 2টা। এক মধ্যম বয়স্ক ভদ্রমহিলা দরজার সামনে এসে স্পর্শীদের ডাকলেন। ঘুমের মধ্যে অপরিচিত ডাক শুনে তড়িঘড়ি করে উঠল আরশি। ভদ্রমহিলা ত্রস্ত কণ্ঠে বললেন,